আমার স্বামীর পরকীয়া প্রেমিকা গর্ভবতী হয়ে ফেললে আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে চাপ দিতে লাগলো আমার স্বামীকে তালাক দেওয়ার জন্য। তারপর আমি যা বললাম তা শুনে ঘরে থাকা সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমার নাম মেঘলা, আমার স্বামীর নাম মিস্টার ইয়াসিন। আমাদের সংসার খুব ভালোই চলছিল। আমার মা বিয়ের সময় আমাকে ফ্ল্যাট উপহার দেয়। ফ্ল্যাটটা ছিল আমার নামে রেজিস্ট্রি। তারা আমাকে বড়লোক বাড়ির মেয়ে দেখে নিয়েছিল। তারা ফ্ল্যাট পেয়েছিল, এজন্যই আমাকে বিয়ে করেছিল। তারপর আমি দেখতেও ছিলাম যথেষ্ট সুন্দরী। আমি অনেক শিক্ষিত ছিলাম, আমি ব্যাংকে চাকরি করতাম। আমার শ্বশুর শাশুড়ির সাথে ভালোই সম্পর্ক ছিল। বেশ কিছুদিন ধরেই আমার স্বামীর আচরণ আমি ভালো পাই না। আমার সাথে তেমন একটা কথা বলে না, সবসময় ফোনে ব্যস্ত থাকে। একদিন হঠাৎ করে এসে বলছে, মেঘলা তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি বললাম, বলো, কি বলবে? বলো, যা বলবো তুমি শুনলে অবাক হয়ে যাবে। তারপরেও আমি শুনতে চাই, বলো। আমি একটা মেয়ের সাথে সম্পর্ক করেছি, সে প্রেগনেন্ট হয়ে গেছে, আমি তাকে বিয়ে করতে চাই। তোমার অনুমতি নেওয়ার জন্য আমি তোমাকে জানালাম। তুমি অনুমতি না দিলে আমার কিছু করার নেই, আমি নিজেই তাকে বিয়ে করে আনবো। একথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আমি মনে মনে ভাবছি, এটা আমি কী শুনছি? এটা আমি ভাবতেও পারছি না। আমি তার সাথে কোনো কথা বললাম না। সে বাসা থেকে বের হয়ে গেল। ঠিক তারপরের দিনের ঘটনা। তারপরের দিন আমি দেখছি আমার রুমে অনেক লোক জড়ো হয়ে আছে। আমার শ্বশুর শাশুড়ি, ননদ, আমার স্বামী আর তার সাথে তার পরকীয়া প্রেমিকা সবাই বসে আছে আমার অপেক্ষায়। আমি অফিসে ছিলাম, অফিস থেকে এসেই দেখি তারা ঘর জুড়ে দখল করে সবাই বসে গোল মিটিং করছে। আমি কোনো কথা বললাম না, সোজা চলে গেলাম ওয়াশরুমে। আমি সাবারটা নিয়ে বাইরে বের হয়ে আসলাম। তখন সবাই আমাকে ডাকতে লাগলো। আমি বললাম, আমি এই মুহূর্তে অফিস থেকে এসেছি, আমার রেস্ট দরকার। সবাই বলল, একটু পরে রেস্ট নেবে, তোমার সাথে আমাদের কিছু কথা আছে। আমি বললাম, বলেন, কি বলবেন? সর্বপ্রথম আমার স্বামী বলল, তুমি একে চেনো? আমি বললাম, না, চিনি না, আমি চিনতেও চাই না। সে বলল, এর নাম শ্রাবন্তী, এ আমার প্রেমিকা, এ হচ্ছে 6 মাসের প্রেগনেন্ট, আমি একে বিয়ে করব, তোমার অনুমতি চাই। আমি বললাম, যখন সম্পর্ক করেছিলে তখন কি অনুমতি নিয়েছিলে? যখন বাচ্চা এসেছে পেটে তখন কি অনুমতি নিয়েছিলে? এখন কিসের অনুমতি? সে বলল, যা হওয়ার হয়ে গেছে, এখন তোমার অনুমতি চাই। তুমি থাকলে থাকতে পারো, না হলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে চলে যেতে পারো, কিন্তু একে আমি বিয়ে করবই। এর মান সম্মান আমি হানি করব না, আর এই বাচ্চাটাকেও আমি পৃথিবী থেকে বিদায় দিতে পারবো না। আমি কোনো কথা বললাম না, শুধু আমি চুপচাপ ওর মুখের দিকে তাকিয়ে আছি। আমাদের 4টা বছরের সংসার, আমার বাচ্চা না হওয়ার কারণে ও এত দূর এগিয়ে যাবে? আর 2-1 বছর ও অপেক্ষা করতে পারতো। আল্লাহ তো আমাদের একটা বাচ্চা দিলেও দিতে পারতো। আমি এটাই মনে মনে ভাবছি। এর মধ্যে আমার শাশুড়ি উঠে বলছে, দেখো, তোমার সাথে আমরা তর্কে জড়াতে চাই না। এই বাচ্চাটার জন্য একে মেনে নিতেই হবে। হয়তো তুমি থাকো, না হলে তুমি আমার ছেলেকে ছেড়ে চলে যাও। একথা শুনে আমি শুধু একটাই কথা বললাম, আপনাদের প্রশ্নের উত্তর আমি পরে দেব, আপনাদের যা বলার আছে বলে নেন। আমার ননদ উঠে বলল, একটা মেয়ে যেহেতু গর্ভবতী, তার বাচ্চাটার দিকে তাকিয়ে এই সম্পর্ক মেনে নিতেই হবে। তোমার হয়তো মেনে নিতে হবে, না হলে তোমাকে ছেড়ে চলে যেতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আমি সবার মতামত শুনছি আর মনে মনে ভাবছি, এদের সাথে আজ এতটা বছর ছিলাম, এই মুহূর্তেই তারা আমাকে ভুলে গেল। এই সামান্য কিছু ব্যবধানে তারা আমাকে ভুলে যাচ্ছে। তারা আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছে। তাদের মনে কি আমার জন্য একটু জায়গা নেই? এগুলো মনে মনে ভাবছি আর আমার ভেতরটা মনে হচ্ছে ফেটে যাচ্ছে। এরপর আবার আমার শ্বশুর উঠে বলল, দেখো, এই বাচ্চাটার জন্য আমিও তোমাকে অনুরোধ করছি, এই সম্পর্কটা মেনে নাও। তুমি থাকতে চাইলে থাকো, কিন্তু ওকে মেনে নাও। আর যদি ওকে মেনে নিতে না পারো তাহলে তুমি চলে যাও, কিন্তু ওকে মেনে নিতেই হবে আমাদের। এই বাচ্চাটাকে এই পৃথিবী থেকে দূরে যেতে দেব না, একে এই পৃথিবীতে আনতেই হবে। ওর তো কোনো দোষ নেই। আমি বললাম, হ্যাঁ, ওর কোনো দোষ নেই, কিন্তু যে সম্পর্কটা করেছিল সে কি জানে না যে তার হাজব্যান্ড বিবাহিত কি অবিবাহিত? সে কেন আমার সংসার ভাঙলো? আর আমার যে হাজব্যান্ড, সে কি জানতো না যে আমি বিবাহিত? তাহলে আমাকে রেখে কেন সে সম্পর্ক জড়ালো? আমি এর মাঝে কোনো আপোষে থাকবো না। আপনাদের যেটা ইচ্ছে সেটা করুন, আমি কখনো আপোষ করব না, আমি কখনো মেনে নেব না। আপনাদের বিয়ে দিতে হলে আপনারা বিয়ে দেন, কিন্তু আমার লড়াইটা আমি নিজে একাই করব। কথা বলে আমি বললাম, আপনারা সবাই অনেক অনেক কথা বলেছেন, এখন সবাই চুপ থাকবেন, এখন শুধু আমি কথা বলবো। কথা বলে আমি টেবিলের সামনে গেলাম, গিয়ে বললাম, এবার আপনাদের যা বলবো আপনারা শুনলে আকাশ থেকে নিচে পড়ে যাবেন। সবাই চুপ থাকবেন, একটা কথাও কেউ বলবেন না। কথা বলেই আমি একটা ফাইল হাতে নিলাম।
বললাম এই ফাইলটা দেখতে পাচ্ছেন? সবাই বলল হ্যাঁ। বললাম এই ফাইলে কি আছে জানেন? এই যে বাড়িতে আপনারা বসে আছেন এই বাড়িটা আমার নামে রেজিস্ট্রি করা। আপনারা এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবেন। আমি আপনার ছেলেকে তালাক দেব 3টা শর্তে। একটা শর্ত, এই মুহূর্তে আপনারা এই বাড়ি থেকে বের হয়ে যাবেন। আর দ্বিতীয় শর্ত, আপনার ছেলে যে পরকীয়া প্রেম করে বিয়েটা করছে সেটা লিখিত দিতে হবে আমাকে। আর তৃতীয় নাম্বার শর্ত, আমি আইনে যাব, আমার যা হক তা আমি আইনের মাধ্যমে আদায় করে নেব। এগুলো যদি আপনারা মেনে নিতে পারেন তাহলে আমি নিজেই ডিভোর্স দিয়ে দেব। আর তার আগে প্রথম কথা হলো এই মুহূর্তে আপনারা বাড়ি থেকে বের হয়ে যাবেন, তারপর আপনাদের সাথে আমি কথা বলবো। তখন আমার শাশুড়ি উঠে বলছে, এত অহংকার ভালো না, নিজের বাড়ি নিয়ে এত গর্ব করছো, এত গর্ব করা ঠিক না। তখন আমি বললাম, শাশুড়িমা আপনি চুপ থাকেন, আমি কোনো অহংকার গর্ব করছি না, আমি একটা মেয়ে হয়ে আমি আমার নিজের লড়াই নিজেই করছি। আপনার ছেলে আমাকে যে অসম্মান করেছে সেই দায়ভার আপনারা এড়াতে পারবেন? আমাকে রেখে আপনার ছেলে দীর্ঘ 2 বছর ধরে সম্পর্ক করেছে, এমনকি এত দূর পর্যায়ে চলে গেছে যে তার পরকীয়া প্রেমিক প্রেগনেন্ট, এখন তাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠেছে। আর আমি তাতে অনুমতি দেবো? হ্যাঁ আমি দেব, এই 3টা শর্ত মানলে আমি অনুমতি দেবো। তার আগে এই মুহূর্তে আপনারা এই বাড়ি থেকে বেরিয়ে যান, আপনাদের সাথে আমার আর কোনো কথা নেই। তখন আমার হাজব্যান্ড উঠে বলছে, তুমি থামো, তুমি এত উত্তেজিত হয়ে না, তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই। আমি তাকে ধমক দিয়ে বললাম, আজ থেকে আর কোনো কথা নেই, যা কথা হবে সব কিছু কোর্টে হবে। এই মুহূর্তে আমি আর আপনাদের সাথে কোনো কথা বলতে চাইছি না, আর আপনাদেরকে আমি চিনি না। এই মুহূর্তে আপনারা বাড়ি থেকে বের হয়ে যান। তারা সবাই চুপ হয়ে গেল এবং ধীরে ধীরে সবাই বাড়ি থেকে বের হয়ে গেল। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে আমি দরজা আটকিয়ে দিলাম। দরজা আটকিয়ে ধপাস করে এসে ছোপার পর বসে পড়লাম। চারিদিকে নিঃশব্দ, ঠান্ডা হাওয়া বইতেছে, আমার মনের মাঝে মনে হচ্ছে ঝড় উঠতেছে। আমি কিছুই বুঝতেছি না আমি কি করব। আমার এতটাই খারাপ লাগতেছে বলার মতো না। এই পৃথিবীতে আমার মা বাবা কেউ নেই, আমাকে বাড়িটা আমার মা দিয়ে গেছে, আমার অনেক সম্পত্তি আছে, আমি চাকরি করি, আমার কোনো টাকা পয়সার অভাব নেই, কিন্তু আমার মনে শান্তি নেই। আমার শান্তিও ছিল, আমার স্বামীর জন্য আমার শান্তিটাও নষ্ট হয়ে গেল। আমার সন্তান না হওয়ার কারণে আমার স্বামীটা আজ এমন পর্যায়ে চলে গেছে যা বলার বাহিরে। আমি এখন কি করব আমি কিছুই বুঝতেছি না। বসে ভাবতে ভাবতে ফোনটা হাতে নিলাম, নিয়ে একজনকে ফোন করলাম। বললাম, হ্যালো আপু, তোমার কি সময় আছে? ওই পাশ থেকে বলল, হ্যাঁ আমার সময় আছে, তুমি কি বলবে বলো। আমি বললাম, আপনার সাথে কিছু কথা বলতে চাই। তখন আপু উঠে বলল, তুমি কি ঠিক আছো? তোমার সব কিছু ঠিক আছে? আমি বললাম, না আপু, কোনো কিছুই ঠিক নেই। আমি সব কিছু খুলে বললাম আমার স্বামীর ঘটনা। সে বলল, তুমি চিন্তা করো না, আমি আইনের মাধ্যমে যা করার সব কিছু করব, তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেব। তুমি এখন ঘুমিয়ে পড়ো, আমি সকালেই তোমার সাথে দেখা করছি। আমি ঘুমিয়ে পড়লাম। সকালবেলা সূর্যের আলো আমার জানালা দিয়ে উকি দিচ্ছে। সূর্যের আলোতে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে ওঠার সাথে সাথে দরজায় আমার ঠক ঠক শব্দ হলো। শব্দ শুনে উঠে এসে আমি দাঁড়ালাম। দাঁড়ানোর পর দরজা খুলে দেখি রুবাইয়া আপু। আমি বললাম, আপু তুমি এত সকালে চলে এসেছো? তখন আপু উঠে বলল, তুমি এত বড় একটা বিপদে আছো আর আমি চুপচাপ বসে থাকবো? তা তো হতে পারে না, আমি তোমার পাশে আছি, তুমি একা নও। তখন আমার মনের মধ্যে একটা দীর্ঘ শান্তি চলে আসলো। আমি ভাবলাম, সত্যিই আমার কেউ না থাকলে একজন আছে, আমি এটা ভেবেই শান্তি পাচ্ছি। তখন বললাম, আপু ভিতরে আসো। তখন আপু ভিতরে আসলো, তাকে টেবিলে নিয়ে গেলাম। সে বলল, খেলা শুরু হচ্ছে। বললাম, খেলা? হ্যাঁ খেলা শুরু হচ্ছে, আমি তোমার পাশে আছি, আইনের মাধ্যমে তাদেরকে এমন শাস্তি দেব তারা ভাবতেও পারবে না। তখন বলল, তোমার কাছে কিছু প্রমাণ আছে? আমি বললাম, হ্যাঁ আছে। বলল, প্রথমত কী প্রমাণ? আমি বললাম, এই যে ফাইল, এই বাড়িটা আমার নামে রেজিস্ট্রি, তাদেরকে এই বাড়ি থেকে বের করে দিয়েছি। তারপর বলল, দ্বিতীয়? তখন আমি বললাম, আমার স্বামী যে প্রেম করেছে তার কিছু মেসেজ আমি আগেই কপি করে রেখেছি। তারপরে বলল, খুব ভালো কাজ করেছো, এতেই অনেকটা কাজ সহজ হয়ে যাবে, তুমি চিন্তা করো না, তোমার পাশে আমি আছি, আইনের মাধ্যমে ওদেরকে আমি উপযুক্ত শাস্তি দেব। যাই হোক, গল্পটা আজকে এই পর্যন্তই। গল্পের দ্বিতীয় পার্ট পাবেন পরের পর্বে। গল্পটি কেমন লাগেছে অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আর আমি যে রান্না করেছি এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই যে আমি পার্কে ঘুরতে গিয়েছিলাম আমার ছেলেদেরকে নিয়ে, সেটুকু আমি এখানে দিয়ে দিলাম। আর আমি রান্না বান্না করে কাজ কাম সেরে আমি ঘুরতে গিয়েছিলাম, সব একসাথেই দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন।